তো শুরু করছি হর্স নিউমেরিক্যাল প্রবলেম। তো আমি আগের যে 3টে অঙ্কের ভিডিওটা 13-14 মিনিট হয়েছে, তো ওটাকে আমি আলাদাভাবেই রাখলাম। হর্স নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে একটু আলাদা করে রাখবো। তাহলে আমাদের যে 3টে বাকি অঙ্ক ছিল আমাদের সেট 2তে, ওই 3টে আলাদাই থাক, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমার তোমাদের বুঝতে সুবিধা হবে, খুঁজে পেতে সুবিধা হবে। ঠিক আছে, চল ওটাকে আমি আলাদাভাবে আপলোড করব। আচ্ছা, চলে আসি হর্স নিউমেরিক্যাল প্রবলেম শুরু করি। তোমরা মন দিয়ে দেখবে, আর যারা চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর জানাবে তোমাদের কেমন লাগছে আমার ক্লাসগুলো আর গাণিতিক সমস্যার ভিডিওগুলো। আর থিওরিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, বা তোমরা প্লেলিস্টে গিয়ে খুঁজে নিতে পারবে। তোমরা যথেষ্ট বুদ্ধিমান এবং তোমরা এখন অভ্যস্ত হয়ে গেছো এভাবে ক্লাস করার ক্ষেত্রে, তো সেটাই আশা রাখি। এবং তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আর্চের মতো বাঁকানো একটি সেতুর পরিকল্পনা করতে হবে যাতে গাড়ি সর্বাধিক 100 কিলোমিটার/আওয়ার বেগে সর্বোচ্চ বিন্দুর ওপর দিয়ে লাফিয়ে নিরাপদ দূরত্বে যেতে পারে। আচ্ছা, তো উত্তল সেতু, এখান থেকে একটা গাড়ি যাবে। আমার গাড়ির 3টে চাকা। তাহলে এই অবস্থায় এর উপর কি বল কাজ করছে? এদিকে একটা এমজি, এদিকে হচ্ছে ভূমির লম্ব প্রতিক্রিয়া। তাহলে এমজি মাইনাস এন, যে কেন্দ্র বরাবর লব্ধি বল, সেটাই হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দেবে, মানে mv²/r। তো সর্বোচ্চ বেগের ক্ষেত্রে ভি ম্যাক্সিমাম, ভি সমান ভি ম্যাক্স যখন হবে, হলে দেখো একটা বুঝবে, যদি ভিটা বাড়তে থাকে, বাড়তে গিয়ে কখন সর্বোচ্চ হবে? যখন আমাদের এনের মানটা 0 হবে। 0-র বেশি হলেই কিন্তু আমার এনটা যখন 0 মানে ফ্লাইট করার একটা পরিকল্পনা করছে, কিন্তু ফ্লাইট করতে পারছে না। আর ভি এর মানটা যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু ফ্লাইট করবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা। তাহলে mg - n = mv²/r, তাহলে ভি ম্যাক্স হলে এনটা 0, তাহলে mg সমান mv²/r, তাহলে ভি চলে এলো √rg। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম, তার মানে উত্তরটা লেখার সাথে ভিটা হতে হবে <= সর্বোচ্চ আর বার করতে দিয়েছে, আর এর মানটা বার করতে দিয়েছে। তাহলে আর সমান চলে আসছে v²/g। তাহলে ভিটা বলে দিয়েছে এখানে আমাদের 180, ভিটা দেওয়া আছে 180 কিলোমিটার/আওয়ার, মানে 180/3.6 আমি শিখিয়েছি মিটার/সেকেন্ড। তার মানে এটা আসছে 50। তাহলে 50²/9.8 মিটার, মানে 250 মিটার মতো উত্তর হবে। হ্যাঁ, মানে ভিটা আমাদের এখানে এনের মানটা একটু ব্যাপারটা বুঝে নিই। এন আসছে mg মাইনাস mv²/r, তার মানে এনের মানটা নেগেটিভ হয়ে যেতে পারে যদি ভিটা rg থেকে বড় হয়। নেগেটিভ মানে সে ফ্লাইট করতে শুরু করে দিয়েছে, <0 হতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম কত হতে হবে? rg। তাহলে ব্যাসার্ধ আমার কত হবে সেটা আমরা বার করছি। 2500/9.8, 255, এটা আসছে 255.1 মিটার হয়ে গেল। তাহলে অঙ্কটা, এবার 2 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। টেবিলের ওপর এম ভরের একটি বস্তুকে সুতোর দ্বারা ক্যাপিটাল এম ভরের একটি ঝুলন্ত বস্তুর সাথে যোগ করা হলো। আচ্ছা, টেবিলের কেন্দ্রে অবস্থিত একটি ছিদ্র দিয়ে এম ভরের বস্তুটি ঝুলিয়ে রাখা আছে। আচ্ছা, মানে জিনিসটা এরকম হচ্ছে, এই ধরো টেবিল, এখানে ছিদ্র আছে, এখানে একটা স্মল এম ভরের বস্তু আছে, আর সুতোটা এখান দিয়ে চলে গেছে।
দিয়ে ক্যাপিটাল এম ভরের বস্তুটা ঝুলছে, তাই তো বলেছে মনে হচ্ছে। টেবিলের ওপর রাখা স্মল এম ভরের একটি বস্তুকে সুতোর দ্বারা ক্যাপিটাল এম ভরের একটি ঝুলন্ত বস্তুর সঙ্গে যোগ করা হলো, যেখানে এম লেস দ্যান এম। সুতোটি টেবিলের কেন্দ্রে অবস্থিত একটি ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে এম ভরের বস্তুটিকে ঝুলিয়ে রেখেছে। টেবিলকে ওমেগা কৌণিক বেগে ঘোরালে এমটি স্থির থাকে। আচ্ছা, দেখাও যে এত। আচ্ছা, তো দেখো আমাদের এখানে দেখাও যে তো টেবিলটাকে যদি ঘোরাই ওমেগা বেগে, তাহলে এর ওপর একটা অলিক বল কাজ করবে এদিকে, যেটাকে বলি অপকেন্দ্র বল। সেটা কত? এম ওমেগা স্কোয়ার আর, এইটুকুনি আর। আরটাই বার করতে দিয়েছে মনে হয়, তাই না? ও, আরটা বলে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওমেগাটা বার করতে দিয়েছে। আর তাহলে এই এম ভরটা অলিক বলের জন্য ছিটকে বাইরে যেতে চাইবে, আর এই যে ওয়েটটা তার উপর একটা অভিকর্ষ বল কাজ করছে এমজি, তাহলে অভিকর্ষ বল ওকে নিচে নামাতে চাইবে। তাহলে দুটো যদি স্থির থাকে, তাহলে অতএব এম ওমেগা স্কোয়ার আর অবশ্যই এমজির সাথে সমান। এটা হচ্ছে সাম্যাবস্থায়। বুঝাতে পারলাম? এম ভরের যে বস্তুটা, এটাকে যদি ওমেগা বেগে ঘোরাই, তাহলে ওর উপর একটা সিস্টেমের ওপর আছে, তাহলে অলিক বলটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করবে, কারণ সিস্টেমের ত্বরণ কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এর উপর যে অলিক বল কাজ করবে, যেটাকে অপকেন্দ্র বল বলি বা সিউডো ফোর্স কাজ করবে টুয়ার্ডস দ্য আউটওয়ার্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার। তাহলে এই যে অলিক বল, সেটাই কিন্তু ব্যালেন্স করবে এই ওয়েটকে, তবেই এটা কিন্তু স্থির থাকতে পারবে। এ চাইছে এদিকে যেতে, এ চাইছে নিচে যেতে, দুটো ব্যালেন্স করে রাখবে। তাহলে ওমেগা আমাদের চলে এলো এমজি বাই এম আর। আরটা হচ্ছে এই ব্যাসার্ধটুকুনি আর, আমরা এখানে এটাকে আর ধরে নিয়েছি, মানে কেন্দ্র থেকে এই বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা আর ধরে নিয়েছি। উত্তরটা এটাই দেওয়া আছে। তো আমরা অঙ্কটা করে ফেলেছি দু একটা। এরপর আমরা 3-এ চলে যাব। 3 নম্বর কি প্রবলেম বলেছে? একটি ঘূর্ণায়মান টেবিলের অক্ষ থেকে আর দূরত্বে একটি দণ্ডকে উল্লম্বভাবে আটকানো আছে। তাহলে এই হলো ঘূর্ণায়মান টেবিল, এর কেন্দ্র থেকে আর দূরত্বে, মানে এইটুকুনি আর, এখানে একটা অক্ষকে সেন্টার, তাহলে এইটুকুনি আর আটকানো আছে। এরপর কি করেছে? দণ্ডটির উপরের প্রান্তে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটি পাথর যুক্ত আছে। তো এটাকে যখন ঘোরাবো, তাহলে এটা তো এইদিকে চলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এটা এল দৈর্ঘ্য। আচ্ছা, সুতোটি উল্লম্বের সঙ্গে থিটা কোণে আনত থাকলে, সুতোটি উল্লম্বের সাথে থিটা কোণে আনত থাকলে, তাহলে এই হলো ঘূর্ণন অক্ষ, এটা ওমেগা বেগে ঘুরছে, তাহলে এদিকে তার এমজি কাজ করছে, এদিকে টি কাজ করছে, এদিকে টি সাইন থিটা, এদিকে টি কস থিটা, এদিকে এটা টি সাইন থিটা। তাহলে দেখো ওই থিটা অবস্থানে, তাহলে তার উপর যে অলিক বল কাজ করছে সেটাকে ব্যালেন্স করবে হচ্ছে টি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এইদিকে যে অলিক বল সেটা কত হবে? এম ওমেগা স্কোয়ার। দেখো এইটুকুনি কত, এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব কত? আর প্লাস, এটা যদি এল হয়, এল হলে এটা হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে এল সাইন থিটা। ওকে, তাহলে আর প্লাস এল সাইন থিটা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? টি কস থিটা ইকুয়ালস টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর প্লাস এল কস থিটা, না কি জানো, এল সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা এই দুটো যদি ভাগ করে দিই, এটা বাই এটা, তাহলে আসছে হতে ট্যান থিটা ইকুয়ালস টু আসছে ওমেগা স্কোয়ার আর প্লাস এল সাইন থিটা বাই জি। কী বার করতে পেরেছে যেন? ওমেগা, তাই তো? ওরা কী বার করেছে? ওমেগা সমান, হ্যাঁ। অতএব ওমেগা চলে এলো জি ট্যান থিটা
বাই আর প্লাস এল সাইন থিটা রুট ওভার। হয়ে গেল, এটাই তো উত্তর। হ্যাঁ, এটাই উত্তর আছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা করে ফেলেছি। কিভাবে করলাম বুঝিয়ে দিয়েছি। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম, আমাদের যেটা উত্তর দেওয়া আছে সেটা আমরা পেয়ে গেছি। সুন্দর অঙ্ক, ভালো করে বুঝবে, করিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে যাই 4-এ। 4-এ কি বলেছে? একটি মসৃণ সরু খাড়া নলের মধ্যে দিয়ে অপ্রসার্য সুতো গেছে। একটি বড় এম ভর এবং একটি ছোট এম ভরের দু প্রান্তে যুক্ত আছে। এম ভর থেকে নলের মুখ পর্যন্ত এল দৈর্ঘ্যের একটি অংশ নলের সঙ্গে থিটা কোণে আনত রেখে এম ভরের বস্তুটিকে কত কম্পাঙ্কে অনুভূমিক তলে ঘোরালে এমটি, ওই একই অঙ্ক সব। মানে এই হলো গিয়ে নল, ধরো এটা একটা মসৃণ নল আছে, তো এখান দিয়ে সুতোটা চলে গেছে এল দৈর্ঘ্য, আর এই ভেতর দিয়ে সুতো গিয়ে এখানে ঝুলছে এম। এটাকে ওমেগা বেগে ঘোরানো হচ্ছে। তাতে কোনটা কত করেছে কার সাথে জানো? আচ্ছা, ছোট ভর আচ্ছা হলো এল দৈর্ঘ্যের অংশটি নলের সঙ্গে থিটা কোণে আনত, তাহলে এই কোণটা থিটা। এটা রেডিয়াস দেয়নি কোনো নলে, তাহলে এটাকেই এটাই অক্ষ, তাহলে এর যে ঘূর্ণনের ব্যাসার্ধ হবে সেটা এল সাইন থিটাই হবে, কারণ এর কোনো নলের ব্যাসার্ধ কিন্তু অঙ্কে দেওয়া নেই, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের কম্পাঙ্ক বার করতে হবে, মানে ওমেগাটাই বার করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? তাহলে এই যে টিটাই হচ্ছে আমাদের, তার মানে এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা ইকুয়ালস টু টি সাইন থিটা। টি এর যে সাইন উপাংশ সেটা এদিকে কাজ করছে, সেটাই হচ্ছে আমাদের এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটাকে ব্যালেন্স করবে। তাহলে এম আর টি সমান, আবার দেখো টিটা কিন্তু এমজির সমান হবে, কারণ এই টিটাই এখানে এমজিকে, মানে এটা সমান টি এর এই যে উপাংশ টি যেটা, টিটাই কিন্তু এই টানটাকে, তাই এইদিকে একটা টান আমরা জানি কোনো কপিকলের ক্ষেত্রে এদিকে থাকলে, তাহলে এখানে যা টি হয় স্থির অবস্থায় টি আর এমজিটা সমান হয়, তাহলে টিটাই কিন্তু এমজি। তাহলে এম ওমেগা স্কোয়ার এল ইকুয়ালস টু এমজি। তাহলে ওমেগা চলে এলো, টিটা এই এমজিটাকে, টি এর মানটা স্থির অবস্থায় দুটো সমান সাম্যাবস্থায়, তাহলে ওমেগা চলে এলো এমজি বাই এমএল। তাহলে কম্পাঙ্ক এফ হবে ওমেগা বাই 2 পাই, কম্পাঙ্ক এন দিয়েও লিখতে পারো, ওমেগা বাই 2 পাই। তাহলে এফ চলে এলো 1/2 পাই রুট ওভার এমজি বাই এমএল। ঠিক আছে, এটাই উত্তর হয়তো দেওয়া আছে, দেখে নেবো আমরা তাও একবার। হ্যাঁ, ঠিক আছে। তো হর্স নিউমেরিক্যাল প্রবলেম 4 অবধি আমরা সলভ করে ফেলেছি। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব? নেক্সট আমরা সলভ করব প্রবলেম নম্বর 5। 4 কেজি ভরের একটি বস্তুকে একই দৈর্ঘ্যের দুটো সুতোর সাহায্যে 2 মিটার দীর্ঘ একটি উল্লম্ব দণ্ডের প্রান্তে যুক্ত করা আছে। এই ধরো দণ্ড, তো কত ভরের যেন বস্তুটা? 4 কেজি। এটা একটা 4 কেজি ভরের বস্তু। এটা 2 মিটার করে বলেছে। আচ্ছা, কি জানতে চেয়েছে? প্রতিটি, আচ্ছা সরি 2 মিটার দীর্ঘ প্রতিটি, ও না সরি, এটা তো 1.5 মিটার আর এইটা 2 মিটার। প্রত্যেকটা 1.5 মিটার। তো কি বলেছে? ওপরের সুতোটির টান 500 নিউটন উৎপন্ন করতে, 70 নিউটন উৎপন্ন করতে
মিনিটে ওমেগা কত হবে এবং নিচের সুতোর টান কত হবে। তাহলে এই টান ধরলাম T1, এটা T2, 1.5 গুলো লিখছি না। তো উপরে সুতোর টান 70 নিউটন উৎপন্ন করতে, T1টা বলেছে 70, কি বার করতে হবে, ওমেগা কত, T2 কত। তো এখানে দেখো আমাদের এই অ্যাঙ্গেলগুলো তো সমান হবেই। তো এটাকে যদি আমরা ভাগ করে নিই, এটা বলেছে 1.5, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এই ত্রিভুজের এটা বলেছে 1.5, আর এটা তো 2 মিটারের অর্ধেক হচ্ছে 1 মিটার, এটা থিটা। তাহলে সাইন থিটা, ট্যান থিটা, কস থিটার মান এখান থেকে আমরা বসাতেই পারি। তো যাই হোক, আমরা এটাও একটু বার করে রাখি। 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আমরা লম্বটা বার করে রাখলাম, এটা হচ্ছে 1.118, এটা একটু বার করে রাখলাম, আমাদের সুবিধা হবে। তো এবার দেখো বস্তুটার ওপর এই বরাবর যদি ভাবি, এর যে এই বরাবর উপাংশ সেটা হচ্ছে এদিকে T1 cos থিটা, T1 sin থিটা সরি, এদিকে হচ্ছে এই টানের উপাংশ T2 sin থিটা, আর নিচের দিকে তার একটা mg আছে। তাহলে সাম্যাবস্থায় T1 sin থিটা প্লাস ইকুয়ালস টু T2 sin থিটা প্লাস mg। তাহলে এটা স্মল এ, তাহলে এখান থেকে আমরা T2 এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে T1 হচ্ছে 70 ইন্টু সাইন থিটা কত 1.118 বাই 1.5, T2 ইন্টু 1.118 বাই 1.5 প্লাস m ছিল 4 কেজি, মানে 4 ইন্টু 9.8। এখান থেকে আমরা T2টা একটু হিসাব করে নিই, 70 ইন্টু 1.118 বাই 1.5 মাইনাস 4 ইন্টু 9.8, যেটা এলো ডিভাইডেড বাই 1.118 বাই 1.5, 17.4। হিসাবটা ভুল হলো, সুতোর দৈর্ঘ্য বলেছিল, দণ্ডের দৈর্ঘ্য বলেছিল, হচ্ছে আমাদের সুতোর দৈর্ঘ্য 1.5 মিটার আর দণ্ড হচ্ছে 2 মিটার আর 4 কেজি। হ্যাঁ, সবই তো ঠিকই আছে। তাও একবার দেখি, T1 sin থিটা উপরে, T2 sin থিটা নিচে, সরি সাইন থিটা কেন হবে, কস থিটা হবে। তো এটা তো থিটা, কস থিটা উপাংশ, এগুলো কস হবে, সরি আমি লিখতে একটু ভুল করেছি। তাহলে এটা হবে 1/1.5, এটা হবে 1/1.5। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, সরি তার জন্য। তো যাই হোক, যেটা আমরা দেখতে পাচ্ছি ভুল তো হতেই পারে, আর কি করা যাবে বলো। 4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1/1.5, হ্যাঁ 11.2, এগুলো কস হবে। তাহলে T2টা আসছে 11.2 নিউটন। আমি উপাংশে ভাঙিনি, তো খেয়াল করিনি, একবারে দেখে করছি। টি এর এদিকে উপাংশ এটা থিটা, এদিকে হচ্ছে এটা যদি T1টা ভিতরে লিখি, T1 হচ্ছে, তাহলে এদিকে T1 এটাও থিটা হবে, এটা হবে T1 cos থিটা, আর এটার ক্ষেত্রে এদিকে হবে T2 cos থিটা। আর কেন্দ্রের দিকে যেটা এই বরাবর যেটা, সেটাই কিন্তু টোটাল যে ফোর্স কেন্দ্র বরাবর গেলে, তাহলে T1 sin থিটা প্লাস T2 sin থিটা দুটোই কেন্দ্রে, সেটাই কিন্তু m ওমেগা স্কয়ার r, আর মানে কিন্তু এইটা আর, মানে 1.118 যেটা। তাহলে এখান থেকে আমরা ওমেগাটা বার করব। তাহলে সাইন থিটার ভ্যালু কত, T1 প্লাস মানে 70 প্লাস 11.2 ইন্টু সাইন থিটা কত জানো ছিল 1.118। তোমরা একটু ক্যালকুলেশন দেখবে, আমার ওটা ভুল হয়ে যায়। ইকুয়ালস টু 4 ইন্টু ওমেগা স্কোয়ার
ইন্টু আর কত ছিল 1.118, তাতে করে 1.118 কেটে গেল, তাহলে 70 11 মানে 81.2 ভাগ 6 রুট ওভার অ্যান্সার। ওমেগা বেরোলো এখান থেকে 3.678 র্যাড পার সেকেন্ড। তো এটাকে বার করতে যেন কি বলেছে, আরপিএম তো, হ্যাঁ, মানে 30/π 35.14, হ্যাঁ ঠিক আছে, 35.14 আরপিএম। ঠিক আছে, আমি একটু লিখতে একটু ভুল করেছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। ওকে, তো 5-এর গাণিতিক সমস্যার সমাধান কমপ্লিট করে ফেললাম। এখানে আমাদের 6 নম্বরটা শুরুই করেছি, জায়গা যখন আছে একবারে মোছা যাবে। 6-এরটা কি বলেছে দেখি। 4 মিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে 60 কেজি ভরের একটি বস্তু যুক্ত আছে। ভরটি সুষমবেগে অনুভূমিক বৃত্তপথে ঘুরছে। ওই বৃত্তপথের তল সুতোর উপর প্রান্ত থেকে এত নিচে আছে, তাহলে টান আর এক পাক ঘুরতে কত সময় লাগবে, মানে সেই একই ছবি। এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট ছবি। ছবিটা আসছে তো পুরো, হ্যাঁ আসছে। তো এই ছবি তো আমরা এঁকেছি, তার এখানে এমজি নিচের দিকে, এই বরাবর টি, এটা থিটা, এদিকে হলো টি কস থিটা, আর ভুল করছি না, এদিকে হলো টি সাইন থিটা। ওকে, উপাংশগুলো আমরা ভেঙে নিয়েছি, কোন দিকে কোন উপাংশ থাকে একটু নামিয়ে দিই। আমাদের বিষয়বস্তু তো জেনে গেছে, আর হেডিং দেখে লাভ নেই। তো এবার কি বলে দিয়েছে, 4 কেজি ভরের বস্তু, এম সমান, না 4 কেজি নয় তো, 4 মিটার দীর্ঘ একটি সুতোর সাহায্যে, মানে এইটা সুতোটা, তাহলে এইটা হচ্ছে আমরা নাম দিই ও এ বি। তাহলে ও এ বলে দিয়েছে 4 মিটার, এম বলে দিয়েছে 60 গ্রাম, ভরের একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, আর বৃত্তপথের তলটি সুতোর ওপর প্রান্ত থেকে 3.2 মিটার নিচে আছে, তার মানে এইটুকুনি, ওবিটা বলেছে 3.2 মিটার। তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধ বার করতে হবে, আর যা যা বিষয় সেগুলো বার করতে হবে। তাহলে টি কস থিটা ইকুয়ালস টু এমজি। তাহলে টিটা বার করি, সুতোর টান নিশ্চয়ই বার করতে দিয়েছে এখানে, সুতোর টান, হ্যাঁ, তো সুতোর টান তো আমরা পেয়েই যাব। সুতোর টান তাহলে হলো এমজি মানে 60 × 980, আমি সিজিএসেই করছি, ডিভাইডেড বাই কস থিটা। কস থিটা মানে 3.2/4, এখানে এটা থিটা ধরেছি, তাহলে 3.2/4 কত দিয়েছে, হ্যাঁ আমার বেরিয়েছে হচ্ছে 7.73500 ডাইন মানে নিউটনে গেলে 5 ঘর আগে দশমিক, মানে 0.735 নিউটন, এটা হয়ে গেল। আর এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, একটু বার করে নিই। আরটা হচ্ছে, আর মানে হচ্ছে ও এ, না এ বি যেটা আর, সেটা হচ্ছে √4² - 3.2², তাহলে 4² - 3.2² 2.4 মিটার, মানে 3. তাহলে ব্যাসার্ধটা পেলাম। এবার আমাদের এখানে দেখতে পাচ্ছি টি সাইন থিটা, সেটা আমাদের এম ওমেগা² আর হয়। তাহলে এখান থেকে আমরা ওমেগাটা বার করি, দিয়ে পর্যায়কাল বার করতে বলেছে, এক পাক ঘুরতে কত সময় লাগে, সেটা হচ্ছে 2π/ω করলে তার টাইম পিরিয়ডটা পাওয়া যাবে। তাহলে টি বেরিয়েছে হচ্ছে আমাদের, আমি এই অনুসারেই মান বসাচ্ছি, হ্যাঁ এসআইতেই বসে, মানে 0.735 ইন্টু সাইন থিটা হচ্ছে 2.4/4,
যেটা হলো ডিভাইডেড বাই আসবে 60 গ্রাম মানে 0.06 60 গ্রাম ইন্টু আর বেরিয়েছে 2.4 যেটা বেরোলো রুট অ্যান্সার। ওমেগা বেরোলো হচ্ছে 7/4 র্যাড পার সেকেন্ড। তাহলে এক পাক আবর্তনের সময় পর্যায়কাল হবে, অতএব মানে কি যেন দিয়েছে ভাষাটা, এবং পূর্ণ আবর্তনে কত সময় লাগবে, পূর্ণ আবর্তনের সময়, পূর্ণ আবর্তনের জন্য সময় সমান 2π/ω। উত্তরটা আসছে 2π/7/4 2π/7/4 3.59 সেকেন্ড, 3.59 সেকেন্ড। ওকে, তো অঙ্কটা আমরা জায়গা বাঁচিয়ে করে ফেলেছি এবং শেষ করে ফেলেছি 6 নম্বর অঙ্কটা। তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিও ক্লাস। তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, একটু ক্লিয়ার করে নিই সেই সময়ের মধ্যে। তো 7 নম্বর অঙ্কটা আমরা দেখি। একটি ভারহীন তার ওসি এর উপরের দুটি বিন্দু এমনভাবে নেওয়া হলো যাতে OA AB এবং BC সমান হয়। তাহলে OC এর উপর দুটো বিন্দু নিলাম সমান সমান দূরত্ব, মানে OA AB BC মোটামুটি দেখে সমান মনে হচ্ছে, OA সমান AB সমান BC হলো। আচ্ছা, তিনটি সমভরের বস্তুকে ABC বিন্দুতে বেঁধে দেওয়া হলো। M M M বেঁধে দিলাম। তারপরে কি করব? আচ্ছা, তারটিকে সোজা টান রেখে ও বিন্দু চারিদিকে ঘোরালে তিনটি অংশের টানের অনুপাত কত হবে? তো এখানে একটা টান T1, এটা T2, এটা T3। তো এই তিনটে টান আমাদের কাজে লাগবে, রেশিওটা বার করতে হবে। তাহলে T1, আচ্ছা এটা ধরে নিচ্ছি R, প্রত্যেকটাই R। তাহলে দেখো এখানে যে টান কাজ করবে এর ওপর, সেটা হচ্ছে T1, এর ওপর হচ্ছে T2, এই দুজনের মধ্যে এটা T3। তো T1 আর আবর্তন বেগ ধরছি, আবর্তন বেগ ধরে নিলাম ওমেগা। তাহলে T1 এর ক্ষেত্রে যেটা, তাহলে T1 কত, T2 কত, T3 কত, আমরা সেটা তিনটে বার করব। তাহলে যখন এটা বৃত্তপথে ঘুরবে, এটা M ভরের বস্তুকে যদি আমরা ঘোরাই R ব্যাসার্ধে, তার উপর টান যেটা হয় সেটা হয় M ওমেগা স্কয়ার R। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের বিষয়টা বুঝতে হবে। তাহলে T3 যেটা হবে, T3-র ওপর, T3 মানে এইটার 3R ব্যাসার্ধ, T2-র ক্ষেত্রে 2R ব্যাসার্ধ, T1-এর ক্ষেত্রে R ব্যাসার্ধ। তো আমরা তিনটেরই মান বার করে অনুপাত করে দেবো। তাহলে T3 যেটা আসছে সেটা হচ্ছে T3 M ওমেগা স্কয়ার ইন্টু 3R হলো। এখানে যেটা কাজ করবে T2 যেটা হবে, T2-র ক্ষেত্রে আমাদের দুটো বস্তু ধরো ঘুরছে, তাহলে এই পয়েন্টে যে টানটা কাজ করবে সেটা দুটোর জন্যই কাজ করবে। সেটা তাহলে আসবে আমাদের এই টানটা দুটোর ওপর কাজ করছে। তাহলে আমাদের এটা চলে আসছে এখান থেকে M ওমেগা স্কয়ার 2R প্লাস M
ওমেগা স্কোয়ার 3r। আর এর ক্ষেত্রে T1 এর ক্ষেত্রে সবগুলোই আসবে m ওমেগা স্কোয়ার r প্লাস m ওমেগা স্কোয়ার 2r প্লাস m ওমেগা স্কোয়ার 3r। তাহলে T1 = T2 = T3 কত চলে এলো দেখো, m ওমেগা স্কোয়ার আর সবগুলোতে আছে, তাহলে ওটা 1 2 3 আর 3 এ 6, তাহলে 6 = এখানে কত হচ্ছে 2 আর 3 আর মানে 5 = 3। তাহলে তিনটে টানের অনুপাত আমরা পেয়ে গেলাম 6:5:3। ওকে, তাহলে এই টানটা কাজ করছে শুধু এর ওপর, এই টানটার জন্য টানের যে টান সেটা এরও আছে এর ওপর যে অপকেন্দ্র বল বা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এটাকে ঘোরানোর জন্য এটা, প্লাস এটা দুটোর জন্য এটা। আর এর ক্ষেত্রে এর পেছনে তিনজনেই আছে, যেমন আমরা নিউটনের সূত্রে পড়েছি পেছনের যে কটা জিনিস থাকবে সব কটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেরকম কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগালাম। ওকে, তো এটা আমাদের 7এরটা হয়ে গেল। এবার আমরা 8এরটা দেখব। 8এর প্রবলেম কি দিয়েছে, একটি গ্রামাফোন চাকতি কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরে একটি ক্ষুদ্র বস্তু রাখা আছে, মানে গ্রামাফোন চাকতি মানে বৃত্তাকার চাকতি, এটা ধরো কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে 7 সেন্টিমিটার দূরে একটা ক্ষুদ্র বস্তু রাখা আছে। চাকতি ঘুরতে শুরু করলে ধীরে ধীরে বেগ বৃদ্ধি পেয়ে যখন মিনিটে 60 বার মানে 60 rpm হয়, তখন বস্তুটি প্রায় বহির্মুখী যাওয়ার উপক্রম করে। আচ্ছা, তাহলে বস্তুর এখানে যে ঘর্ষণ বল, তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে, ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে গেলে তাহলে এটা হচ্ছে m ওমেগা স্কোয়ার r। তাহলে m ওমেগা স্কোয়ার r মানে অপকেন্দ্র বল যখন এটা এদিকে ঘুরছে, তাহলে এর উপর একটা বহির্মুখী বল কাজ করবে, অলিক বল, তার ফলে ফ্রিকশন থাকবে কেন্দ্রের দিকে। যখন বহির্মুখী অলিক বলটা ফ্রিকশনকে ওভারকাম করতে পারবে তবেই ওটা গতিশীল হওয়ার প্রবণতা দেখাবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ফ্রিকশনটা সমান আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে ফ্রিকশনটা সমান হবে যে কোনো অবস্থানেই। 12 সেন্টিমিটার দূরে রাখলে এবং চাকতির ঘূর্ণন বেগ কত, তাহলে এফটা যেহেতু কনস্ট্যান্ট, এফটা কিন্তু এখানে ঘর্ষণ বল চাকতির উপর যে কোনো অবস্থানেই একই হবে। তার মানে আমরা লিখতে পারি m ওমেগা 1 স্কোয়ার r1, প্রথম অবস্থাটা r1 অবস্থান ভাবলাম, সমান m ওমেগা 2 স্কোয়ার r2। তার মানে r যত বাড়বে ওমেগা তত কমবে। তো প্রথম ক্ষেত্রে ওমেগা ছিল 60 rpm, তাহলে 60 স্কোয়ার ইন্টু 7 ইকুয়ালস টু ওমেগা 2 স্কোয়ার ইন্টু 12 সেমি দূরে রাখলে সেটাকে কোথায় আছে বলে মনে হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে 60 স্কোয়ার ইন্টু 7 ডিভাইডেড বাই 12, রুট অ্যান্সার 45.8। ওমেগা 2টা আসছে 45.8 rpm। তাহলে 45 যখন বস্তুটা 7 সেমি থেকে 12 সেমিতে চলে গেছে তখন ওটাকে 45.8 rpm বেগে ঘোরালে ওটা ছিটকে যাওয়ার প্রবণতা দেখাবে, কারণ তলের ওপর যে কোনো অবস্থানে ফ্রিকশনটা সমান। এবার ফ্রিকশনটা কি m ওমেগা স্কোয়ার r, ফ্রিকশনটাকে ওভারকাম করবে হচ্ছে অপকেন্দ্র বল, তাহলে অপকেন্দ্র বলটা যখন ফ্রিকশনকে ওভারকাম করবে তখনই কিন্তু ওটা চলে যেতে পারবে। তো এফটা যেহেতু সব জায়গায় সমান, তাহলে আর যদি বাড়াই, কেন্দ্র থেকে দূরত্ব বাড়াই, তাহলে ওমেগাকে তো কমতেই হবে, কারণ তিনটের গুণফল তো ধ্রুবক, একটা বাড়লে একটা কমবে, আর এম তো চেঞ্জ হবে না। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কোথায় গেল প্রবলেমটা জানো, ওই 42 এটাকে 46 করে দিয়েছে একবার। ওকে,
আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আচ্ছা প্রথম করবে ওই বস্তুর পরিবর্তে দ্বিগুণ ভরের বস্তু যদি আগের 7 সেন্টিমিটার দূরে রাখা হয় সেক্ষেত্রে ঘূর্ণন বেগ কত। দেখো এফটা যেহেতু কনস্ট্যান্ট, যখন প্রথমে এটা ছিল তাহলে এফ এর মানটা কত, এম ওমেগা স্কয়ার আর, দ্বিগুণ ভরের ক্ষেত্রে এটা হবে 2m ওমেগা ড্যাশ স্কোয়ার ইন্টু আর। তাতে করে আমাদের দ্বিগুণ ভরের বস্তুকে কি বলেছে কথাটা জানো, কথাটা খুঁজে পেলাম না। পরিবর্তে যদি দ্বিগুণ ভরের একটি বস্তুকে আগের 7 সেন্টিমিটার দূরে রাখা হয়, তো যেহেতু এটা আগে যেটা ছিল এম ওমেগা স্কয়ার আর, এবার এফটা আমরা কি জানি, এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ এম জি। প্রথম ক্ষেত্রে এটা ছিল ফ্রিকশন, এবার যদি ভরকে দ্বিগুণ করে দিই তাহলে তো ফ্রিকশনটাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রিকশনটাও হয়ে যাবে 2m ওমেগা স্কয়ার আর। তাহলে সেটাই আবার কিন্তু এখানে যে প্রশ্ন অনুসারে ভরটাকে যদি দ্বিগুণ করি, অতএব ভর দ্বিগুণ হলে ঘর্ষণ বলও দ্বিগুণ হবে। তাহলে ঘর্ষণ বল যদি দ্বিগুণ হয় তাহলে এদিকেও একটা 2 গুণ করছি, এদিকেও একটা 2 গুণ করছি, তাহলে দুই দিকে যদি দুটো গুণ হয় 2, তাহলে আগে ছিল কত, তাহলে আমি এরকম করে ধরি বিষয়টাকে, প্রথমে ঘর্ষণ বল ছিল তাহলে এম ওমেগা স্কয়ার আর, ভর দ্বিগুণ করলে ঘর্ষণ বল দ্বিগুণ হয়, তাহলে এটা 2 হলো। এবার ঘর্ষণ বলটাই তো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভর দ্বিগুণ করেছি, তাহলে এম ওমেগা ড্যাশ স্কয়ার আর, তাহলে দেখো চলে এলো ওমেগা ড্যাশ ইকুয়ালস টু ওমেগা মানে 60 rpm। মানে ভর যদি দ্বিগুণ হয় তাহলে অপকেন্দ্র বলটা যেমন দ্বিগুণ হচ্ছে, এম ওমেগা স্কয়ার আরটা যেমন দ্বিগুণ হচ্ছে, সেরকম বাঁ দিকের ফ্রিকশনটাও দ্বিগুণ হচ্ছে। তাহলে বেশি ফ্রিকশনকে অতিক্রম করতে গেলে যদি ভর দ্বিগুণ করার জন্য ফ্রিকশনটা দ্বিগুণ হয় তাহলে কিন্তু অপকেন্দ্র বলটাও দ্বিগুণ হচ্ছে, তাহলে ওমেগাটা কনস্ট্যান্ট থাকছে যেহেতু আর কনস্ট্যান্ট। আরটা বলেছে 7 সেমি দূরে, তাহলে যদি আরটাকে 7 সেমি দূরে রাখি তাহলে দুটো আর কেটে গেল, এইদিকে দ্বিগুণ হয়েছে এদিকেও দ্বিগুণ, তাহলে 2m কেটে গেল, তাহলে ওমেগা ড্যাশ আর ওমেগাটা সমান হবে অর্থাৎ 60 rpm। আর এটা হচ্ছে 45.8 rpm। আমি এটাই উত্তর বলবো, ওখানে কি দিয়েছে সেটা বড় কথা নয়। তাহলে 8 অবধি আমরা করে ফেলেছি। নেক্সট কি প্রবলেম দেখা যাক। এরপর 9 নম্বর অঙ্কে কি বলেছে, একটি 130 সেন্টিমিটার দীর্ঘ সুতোর সাহায্যে 200 গ্রাম ভরের একটি গোলক একটি দৃঢ় অবলম্বনের সাহায্যে ঝোলানো আছে। গোলকটি 50 সেমি ব্যাসার্ধে অনুভূমিক বৃত্তপথে আবর্তন করছে, তাহলে আবর্তন কল আর টান কত। সে একই অঙ্ক বহুবার আমরা করছি। তাহলে এখানে বাঁধা আছে সেটা একটা অনুভূমিক বৃত্তপথে ঘুরছে, 50 সেমি ব্যাসার্ধ, তাহলে এটা বলেছে 50 সেমি। আর সুতোর দৈর্ঘ্য যেন কত বলে দিয়েছে, 130 সেন্টিমিটার দৈর্ঘ্য, মানে এটা 130 সেমি, এটা থিটা। আচ্ছা এদিকে এমজি, এদিকে টি, এদিকে টি কস থিটা, কেন্দ্রের দিকে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা সমান এম ওমেগা স্কয়ার আর টি কস থিটা ইকুয়ালস টু এমজি। তাহলে আমাদের কি কি বার করতে বলেছে আমরা একটু দেখে নিই। আমাদের বার করতে বলেছে হলো একটা আবর্তনকাল, মানে টি বার করে, মানে পর্যায়কাল বার করতে হবে, মানে ওমেগা বার করে 2π/t, আর সুতোর টান কত। আচ্ছা কি কি দেওয়া আছে আমরা টানটা বার করে নিই। টি সমান তাহলে হচ্ছে mg বাই cos থিটা। আচ্ছা cos থিটাটা তাহলে কত হবে সেটা আমরা এখান থেকে বার করে নিই। m যেন কত বলেছে, কত ভরের, 200 গ্রাম, m বলেছে 200 গ্রাম। আচ্ছা এই লেন্থটা বার করে নিই, কত হচ্ছে √130 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার, তাহলে 130 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার মানে 120, এটা আসছে 120। তাহলে এমজি কত, 200 পয়েন্টেই করি, 0.2 × 9.8 ডিভাইডেড বাই cos থিটা আসছে 120/130 মানে 12-13। তাহলে
0.2 ইন্টু 9.8 ইন্টু 13/12 2.12 নাকি? হ্যাঁ 2.123, পুরোই মিলে গেছে, 2.123 নিউটন। আচ্ছা তাহলে টান পেয়ে গেলাম। আর প্রথমটা থেকে আমরা ওমেগাটা বার করি, তাহলে ওমেগা স্কোয়ার আসছে টি সাইন থিটা বাই এম আর রুট ওভার মানে ওমেগা। আর পর্যায়কাল বা আবর্তনকাল মানে মানে 2π/ω। ওই টি লিখছি না, আবর্তনকালকে টাইম পিরিয়ড মানে টি দিয়ে লিখছি না একটাই কারণে, কারণ এখানে একটা টেনশানে এটা টান বেরোলো। দুটো টি তোমাদের গুলিয়ে দিয়ে যেতে পারে, তাহলে আমরা বার করি। টি বেরোলো 2.123 ইন্টু সাইন থিটা 50 মানে 5/13 ডিভাইডেড বাই এম কত 0.2 আর কত 50 মানে 0.5 রুট ওভার অ্যান্সার 2.85 নাকি? 2.85 নাকি টাইম পিরিয়ড? ও আচ্ছা আচ্ছা, এটা বেরোলো 2.85। দেখে নি, হ্যাঁ ভুল হতেও পারে। মানটা বসিয়ে দিই, কত আসছে 2 ইন্টু পাই বাই অ্যান্সার 2. হ্যাঁ ঠিক আছে মিলে গেছে, 2.198 সেকেন্ড মানে 2.2 সেকেন্ড। বাবা আজকে একটু উত্তরগুলো বেশি তাড়াতাড়ি মিলে যাচ্ছে, আমি আজকে ক্যালকুলেশন কম ভুল করছি। যাই হোক 9টা হলো, 10ই আজকে শেষ, বাকি 6টা থাকছে নেক্সট ক্লাসে করাবো। অনেকক্ষণ অঙ্ক করাচ্ছি, আর ভালো লাগছে না। আচ্ছা 100 গ্রাম ভরের একটি গোলক 1 মিটার দীর্ঘ সুতোর দ্বারা একটি দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো আছে। আবদ্ধ প্রান্তের ভিতর দিয়ে যাওয়া উল্লম্ব অক্ষের চারিদিকে সুতোটি প্রতি সেকেন্ডে এত আবর্তন করছে, মানে এতবার আবর্তন করছে, এত আবর্তন বেগে ঘুরছে, মানে আবর্তন বেগ বলে দিয়েছে, মানে ওমেগা দিয়ে দিয়েছে। উল্লম্বের সঙ্গে সুতোর কোণ, টান আর রৈখিক বেগ একই ছবি। উল্লম্বের সঙ্গে কোণ মানে থিটা। আচ্ছা আর কি দেওয়া আছে একটু দেখে নিই আমরা। 100 গ্রাম 1 মিটার, ভর দেওয়া আছে 100 গ্রাম মানে 0.1 কেজি। আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা এল, এটা আছে 1 মিটার। 1 মিটার দীর্ঘ সুতো দ্বারা দৃঢ় অবলম্বনের সঙ্গে যুক্ত, এটা অবলম্বন, এটা এ, এটা বি, এটা ও। আচ্ছা হলো ওমেগা দিয়ে দিয়েছে 2/π, প্রতি সেকেন্ডে এত আবর্তন করছে, মানে এতবার আবর্তন করছে, মানে 2π দিয়ে গুণ করতে হবে। 2π মানে 4 র্যাট পার সেকেন্ড। আরপিএস দেওয়া আছে প্রতি সেকেন্ডে এত, মানে প্রতি সেকেন্ডে 2/π বার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা যদি এত কোণ দিত না তাহলে খুব ভালো হতো, ওখানে ভাষাটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। প্রতি সেকেন্ডে বৃত্তপথে প্রতি সেকেন্ডে এত আবর্তন করছে, এত কি, এত রেডিয়ান তো নয়, এতবার ধরে নিলাম, তাহলে দেখি এত আবর্তন বেগে ঘুরছে। থাক, ওটাকে ওমেগা হিসাবেই এটা এমনি লেখা থাক, পরে দেখছি কি আছে, যদি মিলে যায় তাহলে ভালো। এখানে যদি বলতে 2π রেডিয়ান ঘুরছে প্রতি সেকেন্ডে, 2π রেডিয়ান আবর্তন বেগে ঘুরছে, তাহলে ঠিক আছে, কিন্তু প্রতি সেকেন্ডে 2π মানে অতবার কিন্তু বোঝায় সাধারণত। ঠিক আছে, মানে এটা কোশ্চেনটা একটু ডাউট আছে, অসুবিধা নেই। তো আমরা বার করি টি এদিকে, আমাদের সমীকরণ তো এখানেই লেখা আছে। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি একটু, আমি এখানেই অঙ্কটা করে দেবো, তাহলে আমাকে বারবার আর লিখতে হবে না। আচ্ছা এগুলো দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, তাহলে কি কি দরকার? আচ্ছা ভাগ করে দিই। ট্যান থিটা আসছে ওমেগা স্কয়ার আর বাই জি, আবার আর সমান আমরা জানি এল সাইন থিটা, আর সমান এল সাইন থিটাটা আর, তাহলে জি, তাহলে এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটাটা কেটে গেল, অ্যাকচুয়ালি প্রথমটাই বসিয়ে দিলেই হতো। হ্যাঁ তাহলে আমাদের, যাই হোক এখান থেকে আমরা পেয়ে গেছি, তাহলে 1 কস থিটার মানটা পেয়ে যাচ্ছি, তাহলে কস থিটা পাচ্ছি জি বাই
ওমেগা স্কোয়ার এল, তাহলে থিটা চলে আসছে কস ইনভার্স জি হলো 9.8, এটা দিয়েছে কত 4, হ্যাঁ 4ই বসবে এখানে, 4 স্কোয়ার মানে 16 ইন্টু লেন্থ বলেছে 1 মিটার। হ্যাঁ ঠিকই আছে, আমরা যেটা ভেবেছি সেটাই, অতবার অত আবর্তন বেগ না, ওটা প্রতি সেকেন্ডে এত 2/π বার, ওটা এত বার আবর্তন করছে আরপিএস। হ্যাঁ রেভলিউশন পার সেকেন্ড দেওয়া আছে, আবর্তন বেগ কিন্তু রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আসছে 49/80। উত্তরটা মিলে গেছে প্রথমটা, আবর্তন মানে যেটা উল্লম্বের সাথে কোণ। তাহলে আর কি দরকার, আর দরকার আমাদের এখানে টান বার করতে হবে আর ভিউ বার করতে হবে। তাহলে প্রথমটা থেকে বসিয়ে দিই। তাহলে টি সমান টি সাইন থিটা সমান এম ওমেগা স্কোয়ার এল সাইন থিটা, আর সমান এল সাইন থিটা, তাহলে সাইন থিটা কেটে তাহলে টি বেরিয়ে এলো, এম কত 0.1, ওমেগা হচ্ছে 4, এল হচ্ছে 1, মানে 16 মানে 1.6, তাহলে টি চলে এলো 1.6 নিউটন। দেখে নেব উত্তরটা। হ্যাঁ আর ভি দরকার, ভি মানে হচ্ছে ওমেগা আর, তাহলে ওমেগা এল সাইন থিটা, তাহলে ওমেগা হচ্ছে 4, এল হচ্ছে এত, আর সাইন থিটা হচ্ছে √1 মাইনাস কস স্কয়ার থিটা। একবারে চলে আসবে তাহলে এখান থেকে ক্যালকুলেটর, 4 ইন্টু √1 মাইনাস কস থিটা যেন কত আসছিল 49, ওটা স্কোয়ার করতে হবে, √50/80। 3.16 নাকি? হ্যাঁ 3.16 মিটার পার সেকেন্ড। বাহ, এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমাদের বেরোচ্ছে কস থিটা সমান, এবং এবার এখানে লিখি কস থিটা বেরোচ্ছে 98/160। এই মানটা এখানে বসিয়ে দিয়ে তাহলে আমরা ভি পেয়ে গেছি, রৈখিক বেগ পেয়ে গেলাম, টেনশন পেয়ে গেলাম, আর কোনটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো 10 অবধি করা থাকলো, এখন আমাদের 6টা অঙ্ক বাকি, নেক্সট ক্লাসে সেগুলো আমি সমাধান করাবো। ওকে, তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো আর অনেক অনেক মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আর এই যে ডিসকার্ডেড সিলেবাসের কি বাদ দিয়েছে কি বাদ দেয়নি ওসব ভাববে না, সব কিছু ভালো করে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে গেলে সব জানতে হবে, ভালো করে বুঝে নিতে হবে আর শিখতে হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। অবশ্যই জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করবে, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, আজকে ক্লাস শেষ করলাম।